আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। শান্তি রক্ষা ইস্যুতে বাংলাদেশ প্রসঙ্গে এনে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যে বিস্মিত পররাষ্ট্র উপদেষ্টা। যুদ্ধের আশঙ্কা দেখছে না বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের এক মাসে রাষ্ট্র সংস্কারে বেশ কিছু পদক্ষেপ, প্রশাসনে ব্যাপক রদবদল, গুম বিরোধী সনদে সই। দেশে এনে শেখ হাসিনার বিচার করা হবে জানালেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। গণহত্যার আলামত সংরক্ষণে গুরুত্বারোপ। ঐক্যবদ্ধভাবে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতায় বিএনপির আহ্বান। আওয়ামী লীগের ধ্বংসযজ্ঞ থেকে বাঁচতে জাতীয় ঐক্যের বিকল্প নেই মন্তব্য। এবং কুষ্টিয়ার মোকামে বেড়েছে সব ধরনের চালের দাম। ধানের দাম বৃদ্ধিকে কারণ বলছেন চাল কল মালিকরা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। ভারতের সঙ্গে যুদ্ধের আশঙ্কা দেখছে না বাংলাদেশ। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। শান্তি রক্ষার জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। প্রসঙ্গক্রমে তিনি বাংলাদেশ পরিস্থিতির কথা তুলেছেন। কেন বাংলাদেশ প্রসঙ্গে এলো তা নিয়ে উদ্বেগের চেয়ে অবাক হয়েছে ঢাকা মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ইউক্রেন, রাশিয়া বা ইসরায়েল হামাসের সঙ্গে বাংলাদেশ কি করে তুলনীয় তা একেবারেই বোধগম্য নয়। যতটা উদ্বিগ্ন তার থেকে বেশি অবাক যে উনি এ ধরনের কথা কেন বললেন। আমি এটার কোনো কারণ খুঁজে পাই না। আমি কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সাথে আমাদের কোনো যুদ্ধ বিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে। উনি এটাকে তার নিজের দেশের কনজাম্পশনের জন্য বলেছিলেন কিনা সেটা আমাদের বুঝতে হবে। আর উনি যেভাবে বলেছেন এটা বিটিং অ্যারাউন্ড দ্য বুশ অনেকটা, কারণ ইউক্রেনের যুদ্ধের কারণে তো ভারতের যুদ্ধ প্রস্তুতির আমি কোনো প্রয়োজন দেখি না, বা হামাসের সাথে যে সমস্যা হচ্ছে তাতে করেই বা ভারতের অন্ততপক্ষে এখানে কি সম্পর্ক। আর এর সাথে ইউক্রেন এবং হামাসের সাথে বাংলাদেশ কি করে তুলনীয় হয় এটাও আমার বোধগম্যতার বাইরে। আমি কোনো নিজার রিয়াকশন দেখাতে চাই না। আমরা অবশ্যই এটা দেখবো যে উনি কেন এরকম কথা বলছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের এক মাসে রাষ্ট্র সংস্কারে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যাপক রদবদল এসেছে প্রশাসনে। এরই মধ্যে গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই করেছে বাংলাদেশ। অর্থনীতির প্রকৃত চিত্র তুলে আনতে করা হয়েছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে কমিশন গঠন করা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের এক মাসের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে লায়লা নওশিনের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। নতুন যাত্রা শুরু হয় বাংলাদেশের। 6ই আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেওয়ার পর 8ই আগস্ট শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যে মানবাধিকার, অর্থনীতি, প্রশাসন, পুলিশ ও আইন শৃঙ্খলা সহ নানা ক্ষেত্রে বেশ কিছু সিদ্ধান্ত ও পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়েছে। তার নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে পুলিশ। 10 আগস্ট প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও আপিল বিভাগের 5 বিচারপতি পদত্যাগ করেন। 12ই আগস্ট বিভিন্ন পদে থাকা চুক্তিভিত্তিক সব নিয়োগ বাতিলের সিদ্ধান্ত হয়। 14ই আগস্ট বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পান আহসান এইচ মনসুর। সব উপজেলা ও জেলা পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়রদের অপসারণ করা হয়েছে। বাতিল করা হয়েছে জামায়াতে ইসলামী নিষিদ্ধের প্রজ্ঞাপন। 29 আগস্ট গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ। এদিনে জাতির পিতা পরিবারের সদস্যদের নিরাপত্তা সংক্রান্ত আইন বাতিল করে অন্তর্বর্তী সরকার। সব সরকারি কর্মচারীকে সম্পত্তির হিসাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরিবর্তন আনা হয়েছে শিক্ষাক্রমে। পদত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। 5 সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন পদত্যাগ করে।
প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আওয়ামী সরকারের প্রভাবশালীদের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুদক। ছাত্র জনতার অভ্যুত্থানের মাস পূর্তিতে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস বলেছেন, শহীদের আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে আমরা ইতিহাসের গতিপথ পরিবর্তন করতে চাই। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। গণহত্যার দায়ে প্রধান অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। একই সাথে অন্য অপরাধীরা যাতে পালিয়ে যেতে না পারে সেই পদক্ষেপ নেবেন তারা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর হিসেবে যোগদানের পর এই কথা বলেন তিনি। চিফ প্রসিকিউটর বলেন, জুলাই হত্যার তাজা প্রমাণ দ্রুত সংগ্রহ করে বিচারের জন্য প্রস্তুত রাখাই হবে তাদের প্রধান চ্যালেঞ্জ। এই সময় প্রসিকিউটর গাজী MH তামিম বলেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যাদের বিচার চলছে তাদের ন্যায় বিচার নিশ্চিত করবেন তারা। নবনিযুক্ত চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম 2014 সাল পর্যন্ত মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত আসামিদের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন। অনেকেই বাংলাদেশের বাইরে চলে যাওয়ার চেষ্টা করেছেন, কেউ কেউ গিয়েছেন, অনেকে যাওয়ার চেষ্টা করছেন। আমাদের প্রথম চেষ্টা থাকবে যে সম্ভাব্য পারপিট্রেটরস যারা আছে, যারা সম্ভাব্য আসামি আছেন, তারা যাতে আদালতের জুরিসডিকশনের বাইরে চলে যেতে না পারেন, দেশ ত্যাগ করতে না পারেন, সেইটাকে ঠেকানোর জন্য আমাদের একটা সর্বাত্মক চেষ্টা থাকবে। সম্ভাব্য প্রধান পারপিট্রেটর, তিনি দেশ থেকে পালিয়েছেন, তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আইনি প্রক্রিয়া সেটা আমরা শুরু করব। এই প্রক্রিয়া শুরুর মাধ্যমে আমরা আইনগতভাবেই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য চেষ্টা করব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী সরকারের ধ্বংসযজ্ঞ থেকে দেশ বাঁচাতে জাতীয় ঐক্যের বিকল্প নেই। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অন্তর্বর্তী সরকারের 1 মাস কেমন গেল, কেমন যেতে পারত শীর্ষক আলোচনায় আমির খসরু বলেন, সবাইকে এই অন্তর্বর্তী সরকারকে সহায়তা করতে হবে। দেশের জনগণের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কোন পথে চলবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু নেতাকর্মীদের ধৈর্য ধরে শৃঙ্খলা বিরোধী কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। আমরা রাজনীতি করি, আমরা অনেক কথা বলি, অনেক বক্তব্য দিই, যার যার প্রেক্ষাপট থেকে আমাদের কথাগুলো বলি এবং বলবো। কিন্তু বটম লাইন হচ্ছে, শেষ কথা হচ্ছে, আজকের অন্তর্বর্তীকালীন সরকারকে ঐক্যবদ্ধভাবে জাতীয় ঐক্যের মাধ্যমে আমাদেরকে সমর্থন করে এই কাজগুলো সম্পন্ন করতে হবে। যেই শক্তি বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, সেই শক্তিকে যদি পরাহত করতে হয় জাতীয় ঐক্যের মাধ্যমে, যে ঐক্যমত সৃষ্টি হয়েছে সেটাকে আমরা অক্ষুণ্ণ রাখতে হবে। ভারত নয়, বাংলাদেশের শত্রু ভারতের বর্তমান সরকার মন্তব্য করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেছেন, বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা, রাজনীতি সহ অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই কথা বলেন। গোলাম পরওয়ার আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে দেশের সংস্কারমূলক কাজ করে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে। রংপুর মহানগর জামায়াতের আমির উপাধ্যক্ষ মাওলানা ATM আজম খানের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তৃতা করেন। পরে জেলার শহীদ 16টি পরিবারকে জামায়াত ইসলামের পক্ষ থেকে অনুদান দেওয়া হয়। চুয়ান্নটা নদী ভারতের অভিন্ন আমার দেশের উপর যে প্রবাহিত, 3000 জায়গায় আপনি বাঁধ আর গ্রহের নির্মাণ করে আপনি আমাদের পানিকে আটকে দেবেন। শুকনো মৌসুমে শুকিয়ে মারবেন, বর্ষার মৌসুমে পানি ছেড়ে আপনি বন্যায় ভাসিয়ে দেবেন। কোন বন্ধু প্রতিম দেশকে আর একটা দেশকে এইভাবে ক্ষতি করতে পারে না। এই জন্য আমরা দেশকে শত্রু বলি না। ক্ষমতাসীন যে সরকার আছে তারা বাংলাদেশের বিরুদ্ধে শত্রুতা করছে, আমরা এটা বরদাস্ত করব না। দেশের অন্যতম বড় মোকাম কুষ্টিয়ার খাজানগরে বেড়েছে সব ধরনের চালের দাম। বেশি বেড়েছে মোটা চালের দাম। 1 মাসের ব্যবধানে কেজিতে 1 থেকে 2 টাকা বেড়েছে চালের দাম।
হঠাৎ ধানের দাম বেড়ে যাওয়ায় বাধ্য হয়ে চালের দাম বাড়ানো হয়েছে বলে দাবি চালকল মালিকদের। কুষ্টিয়া প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলুর পাঠানো তথ্য ভিডিওচিত্র নিয়ে সৈয়দ অদিতের রিপোর্ট। কুষ্টিয়ার খাজানগরে বেরিয়ে চলেছে সব ধরনের চালের দাম। চালকল মালিকরা বলছেন হঠাৎ করে মন প্রতি ধানের দাম প্রায় 200 টাকা বেড়ে গেছে, ফলে বাধ্য হয়ে চালের দাম বাড়ানো হচ্ছে। সরু চালের পাশাপাশি মোটা চালেরও দাম বেড়েছে। চাউলের বাজার পুরোই নির্ভর করে ধানের দামের উপর। এখন ধানের দাম বাড়তি, চাউলের দামই বাড়তি, মাঝখানে আবার কমছিল। এখন এই যে ধানের দামটা বাড়ছে, অন্যান্য বছর কর্পোরেট কমে যখন না আসছে, হস করে 2-3 মাসে 200-250 টাকা 300 টাকা ধানে বাড়ার নজির আগে ছিল না। হয়তো 50 টাকা 100 টাকা বাড়ছে, এখন 2 মাস পরে ধানের দাম বেড়ে গেছে প্রায় 250-300 টাকা। এদিকে মিল গেটে চালের দাম বাড়ায় প্রভাব পড়েছে খুচরা বাজারে। মিল মালিকরা বলছে মার্কেটে ধান পাওয়া যায় না, ধানের দাম বৃদ্ধি হলে তারা চাউলের দাম বৃদ্ধি করে। তাই 15-20 দিন আগের চাইতে এখন হালকা একটু চাহিদা বেশি। ওনারা এখন বলতেছে ধান পাওয়া যাচ্ছে না, যার কারণে চাউলের দাম কোনো কেজিতে 58 টাকা করে বৃদ্ধি পাইছে। কয়েকদিন আগে একটু দাম কম ছিল, সপ্তাহ দুয়েক আগে, সপ্তাহখানেক আগেও আমরা কমে কেনাকাটা করেছি, বাট এখন না সেটা হচ্ছে না। এখন আবার ওই 20-50 টাকা 100 টাকা বস্তায় বেশি করে কেনাকাটা করা লাগতেছে। খাজানগর মোকামের অনেক চালকলে ধান ও চালের পর্যাপ্ত মজুত রয়েছে বলে দাবি চালকল মালিকদের। বাজারের যেই বর্তমান যে ধান চাউল আছে তাতে কোনো প্রকারের বৃদ্ধি হওয়ার কোনো অবকাশ নাই। তবে খাদ্য অধিদপ্তর এবং ভোক্তা দৃষ্টি তাদের রাখতে হবে, যারা দীর্ঘ সময় ধান চাউল গুদামজাত করে তাদের প্রতি দৃষ্টি রাখা উচিত বলে আমি মনে করি। এই মাসের শুরুর দিকে 28 চালের প্রতি বস্তার দাম ছিল 1300 থেকে 1400 টাকা। সেই চাল এখন বিক্রি হচ্ছে 1450 টাকারও বেশি। একই সাথে কাজললতা নামের জাতের চাল মানভেদে বিক্রি হচ্ছে 1520 টাকারও বেশি। সৈয়দ অদিত, চ্যানেল আই, ঢাকা। ফেনীর মহিপালে বন্যা দুর্গত হাজারো মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং প্রকৃতি ও জীবন ক্লাব। নিজেদের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন বন্যার্তরা। প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং প্রকৃতি ও জীবন ক্লাবের এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। আব্দুল করিমের ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। সম্প্রতি অতিবৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে ভয়াবহ বন্যায় চরম ক্ষতিগ্রস্ত নোয়াখালী, কুমিল্লা, ফেনীসহ বিভিন্ন জেলা। বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় নানা সংকটের সাথে লড়াই করছেন বন্যার্তরা। তবে মরার উপর খাড়ার ঘা হয়ে যোগ হয়েছে জ্বর, ঠান্ডা, কাশি, নিউমোনিয়া ও চর্মরোগ সহ বিভিন্ন পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। এতে চরম বিপাকে বানভাসী জনপদের মানুষ। সংকটপূর্ণ পরিস্থিতিতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ নিয়ে দুর্গতদের পাশে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং প্রকৃতি ও জীবন ক্লাব। এই বন্যা দুর্গতদেরকে আমরা বিভিন্ন জেলায় যেয়ে চিকিৎসা সেবা দিচ্ছি। তারই ধারাবাহিকতায় এই বছরে লক্ষ্মীপুর, কুমিল্লা, নোয়াখালী, ফেনী আমাদের এই সেবা অবিরাম চলছে এবং চলমান আছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা অসংখ্য বানভাসী মানুষকে সেবা দিতে পেরে আমরা নিজেদেরকে খুবই ধন্য মনে করছি। বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে কৃতজ্ঞতা জানান বানভাসী মানুষ। বন্যার টাইমে এই টাইমে ডাক্তার টিম এখানে আসা, এটা তো আমাদের জন্য সৌভাগ্য মনে করতে হবে। আমার ওই দরা ব্যথা আর হাতে ঝিঁঝি করে, অ্যালার্জি, তারপরে কোমরে ব্যথা, তলফেটে ব্যথা, হাতে ব্যথা, তারপর মানে আমার বুকে তার দরবর করে, সারাক্ষণ নিঃশ্বাস নিতে পারছি না। বিনামূল্যে ওষুধ পেয়ে আমার খুব উপকার হলো। অনেকদিন ধরে কষ্ট করতেছি, আজকে অত্যন্ত খুশি হলাম, ওষুধ পাইলাম। ওষুধ পাই তো ভালো লাগতেছে, এবারে খাইলে ভালো লাগলে তো মনে করেন রোগ থেকে মুক্ত পাবো, এটা আর কি। ভয়াবহ দুর্যোগে এমন মানবিক সহায়তা কার্যক্রমের প্রশংসা করেছেন স্থানীয়রা। সবাই ভালোভাবে সেবাটা নিচ্ছে, আপনারা সেবাটা দিচ্ছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্রকৃতি জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে প্রকৃতি জীবন ক্লাবের উদ্যোগে বন্যার্তদের মাঝে বিনামূল্যে চিকিৎসা প্রদানের জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। বিনামূল্যে ওষুধ বিতরণ এবং বিনা ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করার জন্য আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে জানাই ধন্যবাদ। বন্যার্ত পরবর্তী যে অবস্থা হয়েছে, চিকিৎসা
পর্যায়ে ওনারা যেটা করছেন আমরা অসংখ্য ধন্যবাদ ওনাদেরকে বিনা পয়সা চিকিৎসা দেওয়ার জন্য। যে কোনো জরুরি পরিস্থিতিতে ভবিষ্যতেও মানুষের পাশে থাকবে পরিবেশ ও আর্ত মানবতার সেবায় কাজ করে যাওয়া সংগঠন প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র এবং প্রকৃতি ও জীবন ক্লাব। আফরোজা হাসি, চ্যানেল আই। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে। বিরতির পর অন্যান্য সংবাদের সাথে দর্শক ফিরে এলাম বিরতির পর। বিভিন্ন পর্যায়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয়ে মতবিনিময় করেন তিনি। মতবিনিময়ের শুরুতেই জুলাই আগস্টে ছাত্র আন্দোলনের শহীদ শিক্ষার্থীদের স্মরণ করেন প্রধান উপদেষ্টা। যখন হাসপাতালে যাই তাদের দেখার জন্য টাকাতে কষ্ট হয়, এরকম তরতাজা একটা ছেলে, একটা মেয়ে এরকম ভাবে কিভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, মাথার খুব চলে গেছে, এদিকে পা চলে গেছে। এই জীবনের বিনিময়ে তারা আমাদের কাছে এখানে বসার সুযোগ দিয়েছে। তারা না গেলে আমরা আজকে এখানে বসতে পারতাম না। সবাই আমরা যারা সরকারের মধ্যে বসছি, তোমরা যারা আজকে শান্ত মনে এখানে খুব কথা শুনতে এসেছি, কেউ এই ভূমিকা আসতে। ভোলায় বাড়ছে ঠান্ডাজনিত রোগ নিউমোনিয়ার প্রকোপ। হাসপাতালে শয্যার তুলনায় 3 গুণ বেশি শিশু ভর্তি রয়েছে। শয্যা সংকটের কারণে মেঝেতেই চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা। রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। ভোলা থেকে হারুন আর রশিদের তথ্য ভিডিও চিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। অতিবৃষ্টি, কখনো ঠান্ডা আবার কখনো গরম। আবহাওয়ার এমন বিরূপ আচরণে প্রতিনিয়ত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। ঠান্ডাজনিত রোগ নিউমোনিয়ায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। ভোলা সদর হাসপাতালে শিশু রোগীদের উপচে পড়া ভিড়। অনেক নোংরা আবর্জনা, এই যে ময়লা, তারপরে পোকাগুলা, এভাবে তো বাবু আরো অসুস্থ হয়ে যাইতে আছে। 300 থেকে 400 বাচ্চা আছে, কিন্তু চিকিৎসক হচ্ছে একজন। আমি চাই চিকিৎসকের বাড়ানো। হাসপাতালে যে পরিমাণ তেলাফোকা, ছাড়ফোকা, এই অবস্থায় কিভাবে মানুষ থাকে? যে পরিমাণ বাচ্চারা আসতেছে আর যে পরিমাণ বেড আছে তার অতিরিক্ত বাচ্চা, আপনি নিচে উপরে সব জায়গায় এক বেডে 2 জন করে বাচ্চা, প্রায় আবার 3 জনও বসা পড়ে। আইসি সরকারি হাসপাতাল, কই কিছু ফ্রি চিকিৎসা পাবো, এখানে কোনো ফ্রি চিকিৎসা পাচ্ছি না। নিজের পকেটে টাকা দেওয়া, ওষুধ দাবা সবই কিনতে হয়। সদর হাসপাতালে গত 1 মাস ধরে প্রতিদিন গড়ে 200-রও বেশি রোগী ভর্তি হচ্ছে। হাসপাতালে শিশু বিভাগে ইনডোর ও আউটডোরে প্রতিদিন 400-রও বেশি রোগী চিকিৎসা সেবা নিচ্ছে। ডাক্তার নাই, আমি একমাত্র ডাক্তার। এখন বুঝেন তো কি অবস্থা, সিস্টারও সেরকম কম। এখন পরিত্রাণের উপায় হলো গার্জিয়ান একটু সচেতন হবে। রোগীর সংখ্যা বেশি হওয়ায় শিশু ওয়ার্ডে দেখা দিয়েছে শয্যা সংকট। কোনো ওয়ার্ডে এক বেডে রাখা হয়েছে একাধিক অসুস্থ শিশুকে। অনেকেই হাসপাতালের বারান্দায় থেকে চিকিৎসা নিচ্ছে। অসুস্থ হয়ে পড়তেছে আমাদের ম্যাক্সিমাম নার্সি যেন এই সেবা দিতে গিয়ে। তারপরে আমাদের যদি এখন জনবল একটু বাড়ানো যায়, তাহলে আমাদের একটু সেবাটার মান আমরা সুন্দর দিতে পারবো। চিকিৎসক সংকটের পাশাপাশি হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশের কারণে ক্ষোভ প্রকাশ করেছেন রোগীর স্বজনরা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। মণিপুরে নতুন করে সহিংসতা শুরু হওয়ায় জিরিবাম ও বিষ্ণুপুর জেলায় জরুরি অবস্থা জারি করেছে রাজ্য সরকার। জিরিবামের বিভাগীয় ম্যাজিস্ট্রেটের নির্দেশনা অনুযায়ী জরুরি অবস্থা চলাকালীন একসঙ্গে 5 জনের বেশি মানুষ জড়ো হতে পারবেন না এবং কেউ অস্ত্র বহন করতে পারবেন না। সহিংসতা শুরু হওয়ার পর জিরিবাম ও বিষ্ণুপুর জেলায় ড্রোন এবং রকেট হামলার পাশাপাশি গোলাগুলির ঘটনাও ঘটেছে। ভারতীয় গণমাধ্যমে এনডিটিভি বলছে, মণিপুরে পুলিশের অস্ত্রাগার থেকে অস্ত্র লুটের চেষ্টা করেছে দুষ্কৃতিকারীরা। গভীর রাতে মণিপুর রাইফেলস ব্যাটালিয়নের 2টি অস্ত্রাগার থেকে অস্ত্র লুটের চেষ্টা চালানো হয়, তবে দুষ্কৃতিকারীদের চেষ্টা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। এবারে নিটুল টাটা কৃষি সংবাদ। বন্যায় রাঙামাটিতে ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার বাঘাইছড়ি, লঙ্গুদ বরকল, বিলাইছড়ি, নানিয়াচর ও জুরাইছড়ি সহ বিভিন্ন উপজেলার ফসলি জমি পানিতে ডুবে আছে। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা দাঁড়িয়েছে 10,000-এরও বেশি। রাঙামাটি প্রতিনিধি মনসুর আহমেদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে সৈয়দ অদিতের রিপোর্ট।
দেশের সাম্প্রতিক বন্যার প্রভাব পড়েছে পাহাড়ি অঞ্চলেও। ব্যাপক ক্ষতি হয়েছে ফসলি জমির। ক্ষতিগ্রস্ত ফসলের মধ্যে রয়েছে গ্রীষ্মকালীন সবজি, আদা, হলুদ, আখ ও ফলের বাগান। এর মধ্যে বেশি ক্ষতি হয়েছে আমন ও আউশ আবাদের। 2 একর জায়গা কষ্ট করে লাগাইছে, কিন্তু পানি এখন নষ্ট করে দিলাই। ধান যদি চাষ করলে কিছু খাইতে পারবো, এখন তো সব ডুবে গেছে, আশা নাই কি দিয়ে খামো, কি ঘুরি বাঁচবো। বন্যা সব বালি করে নষ্ট হয়ে গেছে, আরো অন্যান্য মানুষের বহুত মানুষের ক্ষতি হয়ে গেছে পানিতে। একটা জায়গার মতন ক্ষতি হয়ে গেছে, লাগাইতে পারি না, পানি সব ডুবিয়ে গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আপৎকালীন বীজতলা তৈরি করা সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মাঠ পর্যায়ে কাজ করা কৃষি কর্মকর্তা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমরা আপৎকালীন বীজতলা আমরা তৈরি করেছি। আমরা এটিআই এর মধ্যে অলরেডি চারাগুলো আমাদের 2-2.5 ইঞ্চি হয়ে গেছে। আমরা যদি কৃষকরা যদি মনে করে যে আগামীতে যে তারা যে সমস্ত জমিগুলো পানিতে নিমজ্জিত ছিল এতদিন, চারাগুলো মরে গেছে, নতুনভাবে রোপণ করার জন্য যে সমস্তগুলো আমরা সিডব্যাট করেছি, এগুলো থেকে যদি আমরা চারা উৎপাদন করে তাদেরকে কিছু আমরা বিতরণ করব। এবারে বন্যায় প্রায় 10,000-এর বেশি কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। শাকসবজি পচে প্রায় 1.5 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এই মুহূর্তে সরকারি তরফ থেকে আমরা যেহেতু বন্যার ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আগাম যে শীতকালীন যে ফসল আছে, আমরা ইতিমধ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলার জন্য 3,500 জন কৃষককে প্রণোদনা দেওয়ার জন্য স্বাভাবিক প্রণোদনা কার্যক্রম আমরা পেয়েছি। এখান থেকেও কিছু ক্ষতিগ্রস্ত কৃষককে প্রণোদনা দেওয়া হবে। ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে সরকারের পক্ষ থেকে প্রণোদনা দেওয়া সহ পুনরায় চাষাবাদের জন্য সহায়তা প্রদান করা হলে কৃষক নতুন করে ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সৈয়দ অদিত, চ্যানেল আই, ঢাকা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বিকল্প কর্মসংস্থানে বদলে যাচ্ছে কক্সবাজারের বনজীবীদের জীবন। নকশি কাঁথা সহ হাতের কাজ করে সচ্ছলতা এসেছে এইসব হতদরিদ্র জনগোষ্ঠীর জীবনে। এতে বৃক্ষ নিধন কমে যাওয়ায় রক্ষা পাচ্ছে বনের পরিবেশ প্রতিবেশ, নিরাপদ হচ্ছে বন্য প্রাণীদের আবাসস্থল। নুরুল আলমের ভিডিওচিত্রে সরোয়ার আজম মানিকের রিপোর্ট। একসময় কক্সবাজারের বনাঞ্চল থেকে কাঠ সংগ্রহ করে জীবিকা নির্বাহ করতেন বনজীবী জনগোষ্ঠী। এতে পরিবেশের ভারসাম্য নষ্টের পাশাপাশি হুমকিতে ছিল বন্য প্রাণীরা। তবে সুফল প্রকল্পের মাধ্যমে এসব জনগোষ্ঠীকে বিকল্প কর্মসংস্থানের আওতায় আনার পর পাল্টে যেতে থাকে জীবন জীবিকা। তোমরা আমাদের বিভিন্ন ধরনের অনুদান দেয়, ওগুলা নিয়ে আমরা কি করি, অনুদানগুলো নিয়ে আমরা নকশিকাঁথা যে কাজ করার কি আমরা নকশিকাঁথা বিক্রি করে আমাদের কিছুটা সংসারের পাশাপাশি আমরা একটু করতে পারি। এখান থেকে সাপোর্ট পাইছি, এখন শুরু করেছি, আমার থেকে আমাদের লাভ হয়, তাই আমাদের আর বন যেতে হয় না। প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন জলবায়ুর অভিঘাতে ঝুঁকিতে থাকা বনজীবী নারীরা। বন রক্ষার জন্য স্থানীয় জনপ্রতিনিধি এবং সচেতন জনগোষ্ঠী, যুব সমাজ এবং বেসরকারি সংস্থা এগিয়ে আসলে বন রক্ষা হবে এবং হতদরিদ্র মানুষগুলো সুফল পাবে। প্রকল্পটির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ পেয়েছে 3,800 পরিবার। যে সমস্ত লোকজন বনের উপর নির্ভরশীল তাদেরকে চিহ্নিত করেছি, বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়েছি। তাদের এই যে প্রোডাক্ট আছে এগুলো যাতে মার্কেটে বিক্রি করতে পারে সে মার্কেট লিঙ্কেজেরও ব্যবস্থা করেছি। অতি দরিদ্র লোকজন আছে যারা বনের উপর অতি নির্ভরশীল, তাদেরকে সরকার, ওয়ার্ল্ড ব্যাংক, বন বিভাগের পক্ষ থেকে সুফল প্রকল্পের আওতায় প্রত্যেককে 42,000 করে টাকা দিয়েছে এবং এই টাকা দিয়ে তারা নিজেরা স্বাবলম্বী হয়েছে। তারা অনেকে গরুর ফার্ম করেছে, অনেকে সেলাই মেশিন করেছে। বনজীবীদের জীবন জীবিকা ও জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের উদ্যোগ জারি রাখার আহ্বান সংশ্লিষ্টদের। এই নারীরা বনের উপর নির্ভর ছিল, সেই নির্ভরতা কমিয়ে এখন তারা ভিন্ন পেশায় এসেছে। এভাবে তারা বনের উপর নির্ভরশীলতা কমিয়ে নিজে অন্য পেশায় স্ট্রাগল করে দাঁড়ানোর চেষ্টা করছে, তাদের পরিবারকে সমর্থন দিচ্ছে। এটি একটি বাংলাদেশের অন্যান্য বন রক্ষার জন্য একটি উদাহরণ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কক্সবাজারের চকরিয়ার মেদা কচ্ছপিয়া সংলগ্ন একটি গ্রাম থেকে সরোয়ার আজম মানিক, চ্যানেল আই। এবারে খেলার খবর।